আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করব, যে বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু এর গভীরতা বুঝি খুব কম মানুষ। বিষয়টা হলো আমাদের সমাজে আইনের প্রয়োজনীয়তা কি, বা আইনের দরকার কি। হোয়াই উই নিড দ্য ল ইন আওয়ার সোসাইটি। আজকে এই বিষয়টাই আলোচনা করব। তো জেনে নি, চলো। এবার আলোচনা করব কেন আমাদের সোসাইটিতে বা সমাজে আইন দরকার। দেখো এখানে আমি লিখছি why we need the law in our society। সমাজে আইনের দরকার বা প্রয়োজনীয়তা কি। why we need the law why we need the law in our society। সমাজে আইনের দরকার বা প্রয়োজনীয়তা কি। ভাবো তো, যদি সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা দেখো, কোনো নিয়ম নেই, কোনো কানুন নেই, সবটাই এলোমেলো, এবং যার যত অধিকার তার তত বেশি ক্ষমতা। যা খুশি যে করে বেড়াচ্ছে, কেউ কোনো কিছুতেই তাকে বারণ করছে না। কোনো অন্যায় করলে কেউ তাকে ধরিয়ে দিচ্ছে না পুলিশের কাছে। এই যে বিষয়টা, এরকম যদি অবস্থা হয় সমাজের, তাহলে সমাজটা কিরকম হবে? আইন মূলত দরকার তিনটি কারণে। এক হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা, দুই হচ্ছে অধিকার রক্ষা করা, আর তিন হচ্ছে ন্যায় বিচারের ব্যবস্থা, সেটাকে প্রতিষ্ঠা করা। আজকে আমরা এই বিষয়ের মধ্যে দিয়েই জেনে নেব আইন কেন আমাদের দরকার। এই বিষয়গুলোই হচ্ছে এক একটা পিলার: ন্যায় প্রতিষ্ঠা, শৃঙ্খলা এবং অধিকার রক্ষা। আজকে আমরা আলোচনা করব এই বিষয়গুলোই। তো চলো শুরু করি সেই আলোচনা। স্কুলের নিয়ম, স্কুলে আমরা সবাই দেখেছি যে স্কুলের একটা পার্টিকুলার টাইম থাকে। স্কুলে আসার, স্কুল থেকে বেরোনোর একটা পার্টিকুলার টাইম থাকে, ছুটি হওয়ার বা বেরোনোর। স্কুলের নিয়ম মেনটেন করেই কিন্তু পরীক্ষা নেওয়া হয়, অ্যানুয়াল ফাংশন হয়, রেজাল্ট দেওয়া হয়, সবটাই কিন্তু মেনটেন করে সেরকম ভাবে ছুটি দেওয়া হয়। এইগুলোই হচ্ছে শৃঙ্খলা, বা এগুলো হচ্ছে অর্ডার মেনটেন করা। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এবার আমরা পরের টপিকটাতে যাব, অধিকার রক্ষা। চলো সেটা আলোচনা করি। অধিকার রক্ষা হলো এমন একটা বিষয় যেটা কিনা বৈধ চাওয়া, বৈধ এক্সপেকটেশন, লিগাল এক্সপেকটেশন, যেটা রাষ্ট্র তোমাকে প্রদান করে। রাষ্ট্রের নাগরিক হিসেবে তুমি রাষ্ট্রের কাছ থেকে কিছু অধিকার পাও। আশা করি বুঝতে পারছো। আমি লিখলে আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে। তার আগে আরেকটা যে টপিক, সেটা হচ্ছে ন্যায় বিচার। সেই ন্যায় বিচারটা আমি একটু আলোচনা করিনি তোমাদের সাথে। ন্যায় বিচার হচ্ছে এমন একটা বিষয় যেটা, যে অন্যায় করছে সে শাস্তি পাবে, কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না। এটা ন্যায় বিচার তৈরি করা বা রক্ষা করার প্রধান বা প্রাইমারি মোটো, যে আমরা দোষীকে শাস্তি দেব, কিন্তু আমরা কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেব না। এই যে ব্যালেন্স, এটাই হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার প্রধান বা প্রাইমারি মোটো।
তো চলো আমরা একবার লিখে লিখে এই ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কি কি আমাদের রাইটস দিয়েছেন সেগুলো নিয়েও আমরা একটু আলোচনা করি। তবে সবিস্তারে পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে আমি এটা আলোচনা করে বোঝানোর চেষ্টা করব যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে এই রাইটস গুলো আসলে কি কি এবং কোন কোন আর্টিকেল দ্বারা এই রাইটস গুলো সার্ভ করা হচ্ছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তার আগে আমরা খুব ছোট্ট করে আইন কেন আমাদের প্রয়োজন বা আইন কেন আমাদের দরকার এটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। লিখেছি ফান্ডামেন্টাল রাইটস বা বৈধ অধিকার, এটি রাষ্ট্র আমাদেরকে দেয়। আজকে আমি খুব ছোট করে তোমাদেরকে বোঝাবো এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি, এই ফান্ডামেন্টাল রাইটস বা বৈধ অধিকার কিন্তু আমাদের আইন কেন দরকার বা আইন কেন প্রয়োজন তার দ্বিতীয় প্রধান বিষয়। ঠিক আছে, দেখো প্রথম কারণ রাইট টু ইকুয়ালিটি, যেটা আর্টিকেল 18 না, এটা অ্যাকচুয়ালি 16 থেকে 18 এই বিষয়টি কভার করে। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি বলতে কি বোঝায় না, আইনের চোখে দেখো, আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম আমাদের বৈধ অধিকার। এখানে কোনো বৈষম্য নেই। ঠিক আছে, বা বৈষম্য নেই। এবার রাইট টু ফ্রিডম, দ্বিতীয় হচ্ছে রাইট টু ফ্রিডম, যেটা সার্ভ করে আর্টিকেল 19 থেকে 22। ঠিক আছে, রাইট টু ফ্রিডম মানে যেখানে একজন ব্যক্তি তার মতামত প্রকাশ করতে পারেন, স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। আপাতত আমরা আলোচনা করলাম বৈধ অধিকার। বৈধ অধিকারের উদাহরণ আমরা দেখলাম, এটা রাইট টু ইকুয়ালিটি এবং ফ্রিডম অফ লাইফ, যেটা আর্টিকেল 16 থেকে 18 এবং 19 থেকে 22 আমাদের সার্ভ করে। পরবর্তী ক্ষেত্রে আমি 6টা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে বিশদে আলোচনা করব, আগেও বলেছি।
তবে আজকের আলোচনার বিষয় ল কেন প্রয়োজন এটি। তবে লয়ের আজকে রিয়েলিটি চেক নিয়েও আমরা কথা বলবো। তো চলো সেটা একটু জেনে নিই। যেহেতু ভারতবর্ষের আইন কাঠামো নিয়ে কথা বলছি, তাহলে এটা আমাদের মাথায় রাখা দরকার যে ভারতবর্ষের এই আইন কাঠামোর শক্ত ভিত্তি প্রদান করে কিন্তু ভারতীয় সংবিধান বা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং এই বিচার ব্যবস্থার দায়িত্বে থাকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবার রিয়েলিটি চেক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মনে একটা প্রশ্ন এসেই যায় যে যারা আইন তৈরি করেন তারাই যদি হঠাৎ করে আইনের পথ থেকে সরে যান, তাহলে আইনের প্রিন্সিপাল যে আইন সবার উপরে, আইনের চোখে বড় কেউ নয়, তাদের ক্ষেত্রে কি কাজ করে? হ্যাঁ, করে। কিন্তু কিছু কিছু সময় টাকা, প্রভাব এবং ক্ষমতা সেই জায়গাতে বাদ সাজে বা বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু বাস্তব সমস্যা, সিস্টেম খুব দুর্বল এবং এই সমস্যার ভুক্তভোগী কিন্তু আমরা সবাই। যেখানে আইনের উচ্চ পদে আসীন কিছু মানুষ, তারা আইনকে ক্ষমতার জোরে এবং টাকা পয়সা বা প্রভাব প্রতিপত্তির জোরে মোল্ড করেন বা বেন্ড করতে পারেন। এই সমস্ত অভিজ্ঞতা আমরা সকলেই কিছু না কিছু ভাবে, কোনো না কোনো ভাবে পেয়েই থাকি। তো বিষয়টা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত মানুষ যদি আইনের প্রণেতা হন বা প্রণেতা হন, তাহলে খুব স্বাভাবিকভাবে আইন তো প্রিন্সিপাল থাকলেও সিস্টেম তো দুর্বল হবেই বা স্লো তো হবেই। সাধারণ মানুষ নানান অভিজ্ঞতার সম্মুখীন হন, তার মধ্যে এটিও একটি যে যারা আইনের উচ্চ পদে আসেন তারা মানুষের নামে, কাজের নামে অনেক সময় ভণ্ডামি করে থাকেন, উস্কানিমূলক কথা বলেন এবং মানুষকে ক্ষমতার বা প্রভাব দিয়ে তারা প্রভাবিত করার চেষ্টা করেন। সেখানে যারা সত্যিকারের কাজ করেন, সেই ক্ষেত্রে তাদের কাজ কিভাবে ব্যাহত হয় বা ব্যাহত করা যায় সেই চেষ্টা করেন। তারা সমালোচনা করেন যারা সত্যিকারের কাজ করছেন। সেই সব মানুষ সমালোচিত হন এবং অনেক সময় প্রাণহানিরও সংশয় থেকে থাকে। এই ব্যবস্থা ধীর হয়ে যায় বা সিস্টেম ধীর হয়ে যায়। সেই ক্ষেত্রে সাধারণ মানুষ প্রতিবাদ করলেও, মানে এই প্রতিবাদ একটা পন্থা হলেও সিস্টেম যে দুর্বল, সেক্ষেত্রে আবারও এই সিস্টেম অপারগ হয়ে যায়। সেই জন্যই সিস্টেমকেও কিন্তু সমভাবে শক্তিশালী হবার প্রয়োজনীয়তা আছে। দায়িত্ব ছাড়া স্বাধীনতা একটি বিশৃঙ্খলা এবং স্বাধীনতা ছাড়া দায়িত্ব মানে দাসত্ব। এই দুটোই কিন্তু আমাদের প্রকৃত শক্তির যোগান দেয়। তবে একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না যে যারা আজকে আমাদের আইনের প্রতিনিধি বা উচ্চ পদে আসেন, তারা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ। তারা শুধু যোগ্যতার নিরিখে এবং ভিত্তিতে ওই জায়গাতে পৌঁছেছেন এবং দায়িত্বের সোপান নিয়েছেন। স্বাভাবিকভাবেই যারা দায়িত্বে আছেন তারা যদি তাদের দায়িত্ব না মেনটেন করেন বা দায়িত্ব না ঠিকভাবে পূরণ করেন, তাহলে তো সিস্টেম দুর্বল হয়েই যাবে। কারণ মানুষ দেখে শেখে, মানুষ উদাহরণ থেকে শেখে। ঠিক একটি বাচ্চার মতো, যেমন একটি ছোট বাচ্চা দেখে শেখে তার মা বাবা কি করছেন, ঠিক সেইভাবে একই রকম নিয়ম বা একই রকম পদ্ধতি যেটা আমরা মানুষ হিসেবে সারাটা জীবন ফলো করি। এটি রাষ্ট্রের সাথে সাধারণ নাগরিকের একটি পারস্পরিক সম্পর্কের মতো। কোনো একদিক থেকে মেনটেন করলে কিন্তু এই
প্রকল্প বা এই ভিশনটা কোনোদিনও সফল হবে না। দুজনকেই দুজনের হয়ে কাজ করতে হবে, তাহলেই একটা সুস্থ সমাজ বা একটা দেশ আমরা তৈরি করতে পারবো। আইন শুধু নিয়ম নয়, একটি আইন তখনই শক্তিশালী হয় এবং তার ব্যবস্থা তখনই শক্তিশালী হয় যখন দায়িত্বে থাকা মানুষ তারা সৎ হন, তারা সিস্টেমটাকে পরিচালনা করার জন্যই পরিচালনা করে এবং সাধারণ নাগরিক সচেতন হন তার দায়িত্ব সম্পর্কে, তার অধিকার সম্পর্কে এবং সমাজ সম্পর্কে। এখানে আরো একটা কথা বলে নেওয়া দরকার যে 100% জিরো মিসইউজ প্রুফ কিন্তু সিস্টেম কোনোদিনও তৈরি করা পসিবল নয়। এই ধারণাটা খানিকটা ইউটোপিয়ান ধারণার মতো মনে হতে পারে, তবে হার্ড টু মিসইউজ প্রুফ সিস্টেম তৈরি হতে পারে, যেটাকে আমরা বলতে পারি বা নাম দিতে পারি ইন্টিগ্রেটিভ গভর্নেন্স সিস্টেম, আইজিএম সিস্টেম। সেখানে দাঁড়িয়ে কিন্তু একটি সিস্টেম সঠিকভাবে রান করানো যেতে পারে এবং সাধারণ মানুষ এর উপভোক্তা হতে পারেন। ভারতবর্ষ একটি ডেমোক্রেটিক কান্ট্রি, তবে আমরা যদি হার্ড টু মিসইউজ প্রুফ সিস্টেম তৈরি করতে চাই তাহলে পিওর ডেমোক্রেসির ওপর আমরা ডিপেন্ড করতে পারি না বা পিওর মেটোক্রেসির ওপর আমরা ডিপেন্ড করতে পারি না। এই সিস্টেমকে এমনভাবে তৈরি করতে হবে যেটি একটি গাইডেড ডেমোক্রেসির উদাহরণ হবে, যেখানে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আমরা সরকার চালাতে পারি বা সিস্টেমটাকে রান করাতে পারি। এটা নিয়ে একটা রোল মডেল কিন্তু তৈরি করা যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের এই রোল মডেল যেটা আমার মনে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও তোমাদের মতামত। পরের ভিডিওতে আমরা সোর্সেস অফ ল বা লয়ের উৎপত্তি কোথায় এটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকবে সবাই।